নাটোরে বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর রেখে যাচ্ছে চোর। টাকা নিয়ে রফা দফা হলেই ফেরত, চোরের সাথে সমঝোতা না করার পরামর্শ। চোরের নাম্বার এখন ফোন দিয়ে দেখেছে চোর 8,000 টাকা আছে, মিটার দেবো, 8,000 টাকা লাগবে। ওই নাম্বারে ওরা কল করে পরে ওরা বলে যে 8,000 টাকা দিয়ে মিটারটা দিয়ে দেবো। মাঠ পর্যায়ে আমাদের গ্রাহকদেরকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে। কুষ্টিয়া শহরে বাড়ছে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা। শনাক্ত হলেও ধরা পড়ছে না কেউ, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বাস স্ট্যান্ডের এখানে এসে আপনার কেবল রিক্সাতে নামেছে, মানে 10 সেকেন্ড হয়নি, টাকায় দেখে ও নাই, উধাও। সবসময় টেনশনে থাকি, কুরিয়ার থেকে মাল তোলার সময় দেখা যাচ্ছে মালটা হারা গেল বা কি হইলে। ডেমরায় গ্যারেজে পুড়ল লন্ডন এক্সপ্রেসের 14টি বিলাসবহুল বাস। গ্যারেজের পেছনের অংশ থেকে লাগে আগুন, বাতাসে ছড়িয়ে পড়ে দ্রুত। বরিশাল রুটে ঈদযাত্রায় লঞ্চের কেবিনের টিকিট বিক্রি শুরু, নেই আগের মতো কাড়াকাড়ি। রাজধানীতে আজ থেকে কিলোমিটারে বাস ভাড়া কমবে 3 পয়সা। সিলেটের জৈন্তাপুরের আগুন পাহাড়ে উপেক্ষিত সতর্কবার্তা। উতলার পাড়েও ভিড় করেন উৎসুক পর্যটকরা। পুকুরে নেই কোনো জলজ প্রাণ। আনন্দ লাগে, দেখি কি অবস্থা, একটা আল্লাহর একটা মঞ্চর। এতদিন মানুষের মুখে শুনছি, কিন্তু আজকে আসছি আমরা নিজের সচক্ষে দেখার জন্য। সামান্য কিছু নাই, তারপর আগুন ধরতেছে, এগুলোর জন্য দেখে আনন্দ লাগতেছে। চট্টগ্রামে মাত্র 1.5 ইঞ্চি দৈর্ঘ্যের পবিত্র কোরআন শরীফ 36 বছর ধরে রূপার কৌটায় সংরক্ষণ করছেন মাঝির ঘাটের আফসার। মাদ্রাসা সংলগ্ন রেলবিটে হাঁটতে গিয়ে এক রহস্যময় পুরুষের আমার দেখা, তো কয়েকবার উনি আমাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা আমার হাতে তুলে দেন। চট্টগ্রাম টেস্টের 4র্থ দিনে 455 রানের লিড নিয়ে মাঠে নামবে লঙ্কানরা। বেশি বাতাসে সহজে পড়ছে টাইগারদের উইকেট, দাবি জাকিরের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এত খুশি হলাম দেখছিলেন, এবার বিস্তারিত। বৈদ্যুতিক মিটার চুরির পর পলিথিনে মুড়িয়ে মোবাইল নম্বর রেখে যায় চোররা। সেই নম্বরে কল করলে মিটার প্রতি টাকা চাওয়া হয়। নাটোরের লালপুরে এক রাতেই চুরি করা হয়েছে 12টি মিটার। এরই মধ্যে চোরদের টাকা দিয়েও ফেরত পায়নি 2 চালকল মালিক। তবে চোরদের সাথে এ ধরনের সমঝোতা না করার পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির। এ বিষয়ে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। রাতের আধারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মিটার চুরি, পরে বৈদ্যুতিক খুঁটিতে পলিথিনে মুড়িয়ে মোবাইল নম্বর রেখে যায় চোর। যোগাযোগ করলে মিটার প্রতি চাওয়া হয় 8,000 টাকা। গেল 25 মার্চ রাতে নাটোরের লালপুরের কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর সহ বিভিন্ন গ্রাম থেকে 12টি মিটার চুরি যায়। এর মধ্যে 2 চালকল মালিক টাকা দিয়েও ফেরত পায়নি মিটার। বিদ্যুৎ সংযোগের অভাবে চরম ক্ষতিতে মালিক শ্রমিকরা। তার সাথে একটা নাম্বার ঝোলানো আছে, ওই নাম্বারে ওরা কল করে পরে ওরা বলে যে 8,000 টাকা দিয়ে মিটারটা দিয়ে দেবো। তথ্য প্রযুক্তির দেশ এটা, কেন পুলিশ ধরছে না, কেন প্রশাসন দেখছে না? চোরের নাম্বার এখন ফোন দিয়ে দেখেছে চোর 8,000 টাকা আছে, মিটার দেবো, 8,000 টাকা লাগবে। তো মহাজন বলেছে কিছু কম দেবেন, তো মহাজন কয়েছে যে 1,000 টাকা কম দিয়ে 7,000 টাকা দিবেন। বলেছে যে তুই যদি আমাকে পুলিশে ধরাই দিবি দে, সমস্যা নাই, আমাকে 10 দিন পর আমি বের হয়ে আসবো জেল থেকে, আসার পর তোর মিটার আমি 1 দিন পর চুরি করব। সরকার ও গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি জানায় 5,684 টাকা জমা দিয়ে আবেদন করলেই মিলবে নতুন মিটার। তাই চোরদের সাথে সমঝোতা না করার পরামর্শ এই কর্মকর্তার। মাঠ পর্যায়ে আমাদের গ্রাহকদেরকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে। বিরত থাকার জন্য অনুরোধ করছি, যাতে তাদেরকে যদি আমরা টাকা দেই তাহলে আপনার তারা একটা এই সুযোগটা নেবে এবং এই ধরনের তৎপরতারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। পুলিশ বলছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, দ্রুতই চোরদের আনা হবে আইনের আওতায়। আমরা মিটার চুরির একটা অভিযোগ পেয়েছি, এক গ্রাহক একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটা আমরা তদন্ত করতে গিয়ে দেখি যে আরো কয়েকটি মিটার চুরি হয়েছে। এটা অনেক দুঃখজনক একটা বিষয় এবং আমরা অত্যন্ত গুরুত্বের সহিত পুলিশ বিষয়টা দেখতেছি। পুলিশের হিসাবে গত 6 মাসে জেলা জুড়ে অর্ধশত বৈদ্যুতিক মিটার চুরি করেছে সংঘবদ্ধ চক্র।
নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে অভিনব কায়দায় ব্যবসায়ীদের পণ্য ছিনিয়ে নিচ্ছে প্রতারক চক্র আর ছিনতাইকারীরা। দিনে দুপুরে একই কায়দায় একাধিক ছিনতাই ঘটলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় জেলার ব্যবসায়ীরা। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছিনতাইকারীদের শনাক্ত করা গেলেও কেন তাদের আটক করা যাচ্ছে না এমন প্রশ্ন স্থানীয়দের। গত 21 মার্চ 3.5 লাখ টাকার গার্মেন্টস পণ্য নিয়ে রিকশায় মজমপুর পৌঁছান দৌলতপুর উপজেলার ব্যবসায়ী হাসান আলী। দিন দুপুরে কুষ্টিয়ার ব্যস্ততম এই এলাকা থেকে তার সর্বস্ব কেড়ে নেয় ছিনতাইকারীরা। আমি ঢাকা থেকে 3.5 লাখ টাকার মাল কিনে আমি কুষ্টিয়াতে নিয়ে এসেছি। কুষ্টিয়াতে নিয়ে আসার পরে কুষ্টিয়ার আইন শৃঙ্খলা কেন এমন অবস্থা যে কুষ্টিয়াতে এসে সেই মালটা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়। পুরো এলাকায় শত শত সিসিটিভি ক্যামেরা, তারপরও কিভাবে সবার চোখে ধুলো দিয়ে ছটকে পড়ছেন ছিনতাইকারীরা। এর আগেও একইভাবে 2 মোবাইল ব্যবসায়ীর 7 লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে শহর থেকে। আমাকে এখানে বললো যে রিক্সাটা নষ্ট হয়ে গেছে। এবার রিক্সা উনি সেভাবে লাভছে, লাভার পরে রিক্সাওয়ালা নিচে টিচে টাকানোর পরে রিক্সাওয়ালা এবার উনাকে একটা ছেলে ধাক্কা মারে নিয়ে বলছে ভাই আপনাকে চেনা লাগছে, এইটুকুনই জাস্ট উনি কথা বলছে। বলার পরে রিক্সাওয়ালা আর নাই। ও বাস স্ট্যান্ডের এখানে এসে আপনার কেবল রিক্সাতে নামেছে, মানে 10 সেকেন্ড হয়নি, টাকায় দেখে ও নাই, উধাও। সবসময় টেনশনে থাকি কুরিয়ার থেকে মাল তোলার সময় দেখা যাচ্ছে মালটা হারা গেল বা কি হইলে। থানাতে অভিযোগ করার পরে তারা সেই দিন একটু 1-2 দিন তারা খোঁজাখুঁজি করছে, পরে আর কোনো আমাদের রেজাল্ট কিছু দিই নাই। না এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছিনতাইকারীরা শনাক্ত, তারপরও আটক করতে না পারা কি পুলিশের ব্যর্থতা? না, আমরা সিসি ক্যামেরাগুলো পর্যালোচনা করছি। এরা তো বিভিন্ন জায়গা থেকে আসে, এরা আসলে মানে ভ্রাম্যমান, এরা একটা কাজ করে থুয়ে আবার চলে যায়। কিন্তু আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো খুব তাড়াতাড়ি। ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ব্যবসায়ীরা। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে থানায়। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। রাজধানীর ড্যামরায় লন্ডন এক্সপ্রেস বাসের গ্যারেজ ও পার্কিংয়ে আগুনে পুড়েছে 14টি বাস। সোমবার রাত 8:30টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে পুড়ে অঙ্গার গ্যারেজে থাকা সব বাস। ফায়ার সার্ভিস জানায় গ্যারেজের পেছনের অংশ থেকে আগুন লাগে, পরে বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। ঈদের সময় কক্সবাজার, চট্টগ্রাম কিংবা সিলেট যাওয়ার কথা ছিল বাসগুলোর। এসব বাহনে করেই হয়তো ঈদের ছুটিতে বাড়ির পথ ধরতেন অনেকে, কিন্তু আগুনের লেলিহান শিখায় ভেস্তে গেল সব। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ আর কিছুটা বাতাস। এর মাঝে হঠাৎ রাত 8:30টার দিকে কোনাপাড়ার ধার্মিক পাড়ায় রাস্তার পাশে লন্ডন এক্সপ্রেসের গ্যারেজে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আগুন দেখতে পেয়ে পথচারীরা ফোন দেন 999-এ। 9টার দিকে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে গেছে গ্যারেজে থাকা 14টি অত্যাধুনিক এসি বাস। ফায়ার সার্ভিস আসা হঠাৎ প্রচুর আগুন, তখন আমরা ফায়ার সার্ভিসের সাথে আমরা সহযোগিতা করলাম। পানি যে মারবে এই কোনো স্কোপ ছিল না। পরে টিনগুলো আমরা দুইজনে টিনগুলো খুলে পরে মনে করেন বালতি দিয়ে পানি কোনো নিয়ন্ত্রণ আছে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সূত্রপাত গ্যারেজের পেছনের অংশ থেকে, যা বাতাসের কারণে ছড়িয়ে পড়ে দ্রুতই। 14টাতেই তারা আগুন দেখতে পায় এবং একদম মানে ওই গেট খুলেই শুরু থেকেই তারা অগ্নি নির্বাপন শুরু করে। একটা ভালো দিক ছিল যে পাশে যেহেতু পানির আমাদের কোনো সমস্যা ছিল না, পানি আমরা প্রচুর পেয়েছি, যে কারণে আমরা খুব দ্রুত মানে আগুনগুলোতে সাড়া দিতে পেরেছি এবং আগুন আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ঘটনার পর মালিকপক্ষ বা নিরাপত্তা প্রহরী কারো হদিস পাওয়া যায়নি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে টিকিটের জন্য হুড়োহুড়ি নেই তেমন একটা। যদিও লঞ্চ কর্তৃপক্ষের আশ্বাস শেষ সময়ে যাত্রীর চাপ বাড়বে। এজন্য 6 এপ্রিল থেকে ঢাকা বরিশাল রুটে লঞ্চের সংখ্যা বৃদ্ধি সহ ঈদের আগে বিশেষ সার্ভিস পরিচালনার পরিকল্পনা লঞ্চ মালিকদের। যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়ে রেখেছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। রমজানের শুরুতেই সরগরম থাকত ঢাকা বরিশাল রুটের লঞ্চ কাউন্টারগুলো। দম ফেলার ফুরসত ছিল না কাউন্টার স্টাফদের, তবে সেখানে এখন শুনশান নীরবতা। গেল 28 মার্চ থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হলেও তেমন সাড়া নেই যাত্রীদের। এই বছর আসলে ওইভাবে কোনো রকম চাপ আমরা দেখতেছি না। আমরা টিকিট বিক্রি শুরু করেছি গত 29 তারিখ থেকে।
গত 29 তারিখে শুরু করেছি এবং এই টিকিট ঈদের আগদিন পর্যন্ত আমরা টিকিট বিক্রি করব। অথচ বছর 2 আগেও ঈদের ছুটিতে লঞ্চ কেবিনের টিকিটের জন্য কাউন্টারে কাউন্টারে ঘুরতেন সাধারণ মানুষ। আগাম স্লিপ জমা দিয়েও জুটত না কাঙ্ক্ষিত টিকিট। বিগত দিনের টিকিট একটা ঈদের আগে বা ঈদের পরে একটা সোনার হরিণ ছিল, 1000 টাকার টিকিট আমি 2500 টাকা দিয়েও কিনেছি। আগের লঞ্চে ঈদের সময় যে বেগ পেতাম এটা তো এখন হচ্ছে না। যদিও ঈদের যাত্রী চাপ মাথায় রেখে লঞ্চের বিশেষ সার্ভিস পরিচালনা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে লঞ্চ মালিক ও বন্দর কর্তৃপক্ষ। 8, 9, 10 এইদিকে আমরা স্পেশাল সার্ভিস দেব, তারপরে লোকের উপরে নির্ভর করে লোকের যতই হোক আমাদের ভেসেল রেডি আছে। তাদের নিরাপত্তার জন্য নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটি এবং অন্যান্য সংস্থা একযোগে কাজ করবে। আশা করি ঘরমুখোশ যাত্রীরা নির্বিঘ্নে নৌপথে বরিশালে আসতে পারবে এবং ঈদ পরবর্তীতে তারা নির্বিঘ্নে আবার ঢাকায় যেতে পারবে। পদ্মা সেতু চালুর পূর্বে ঈদের আগে ও পরে প্রতিদিন 1.5 লক্ষ মানুষ যাতায়াত করত বরিশাল নৌবন্দর থেকে। সড়কপথের তুলনায় নিরাপদ ও আরামদায়ক নৌপথ, তবে গেল 1.5 দশকে ঢাকা বরিশাল রুটে নৌযানগুলোতে যতটা আধুনিকতার ছোঁয়া লেগেছে সেই অনুযায়ী যাত্রী সেবা বাড়েনি। তাই লঞ্চ ভ্রমণ থেকে যাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করেন বিশ্লেষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। জ্বালানি তেলের দাম কমায় ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রতি কিলোমিটারে বাস ভাড়া 3 পয়সা করে কমানোর প্রস্তাব দেওয়া হলে তা বিবেচনার আশ্বাস দেন পরিবহন শ্রমিক নেতা ও সংসদ সদস্য শাহজাহান খান। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন নির্দেশনাও দেয়া হয় আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে। আমাদের এখানে পরিবহন জগতের সবাই ছিলেন, তাদের সম্মুখে কথা হয়েছে এবং তারা সবাই সম্মত হয়েছেন যে পরিমাণ কমেছে সেই পরিমাণ তারা কমিয়ে অ্যাডজাস্ট করে দিবে। এটা নিয়ে ইতিমধ্যে অলরেডি কথা হয়েছে, সেখানে কথা তুলছেন, মালিকরা বলছেন, মন্ত্রী মহোদয় বলছেন এটা নাকি পরে উনি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত। সহকর্মী ফয়সাল মাহমুদ প্রকৃতি সরণির একটি গণপরিবহনে রয়েছেন, যাচ্ছি তার কাছে। ফয়সাল, কিলোমিটার প্রতি মাত্র 3 পয়সা ভাড়া কমানোয় তো 1 টাকা ভাড়া কমতে 30 কিলোমিটারের বেশি পাড়ি দিতে হবে, তাই ভাড়া নিশ্চয়ই আগের মতোই আছে। তো ভাড়া কমানোর প্রজ্ঞাপনের বিষয়ে যাত্রীরা কি বলছেন? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভাড়া প্রজ্ঞাপনের বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন, বলা যায় যে আমি সকাল বেশ কিছুক্ষণ যাবৎ গণপরিবহনে আছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি আসলে বলছিলেন যে 3 পয়সা প্রতি কিলোমিটারে যদি হিসেব করে তারা ঢাকার এক প্রান্ত থেকে অর্থাৎ উত্তরা আবদুল্লাপুর এই প্রান্ত থেকে যদি সদরঘাট পর্যন্ত যান, সেই ক্ষেত্রে তাদের ভাড়ার হিসেবে তাদের 1 টাকাও তাদের প্রভাব পড়ছে না তাদের ভাড়ায়। ফলে তারা আসলে কিছুটা হতাশ বলা যায়, কিছুটা তারা হাস্যরসিকভাবে তারা বিষয়টি নিচ্ছেন যে সরকার এটি কেন ঈদের আগে এটি করতে গেল, এটা করার চাইতে না করাটাই বেটার ছিল। যেহেতু বলছেন যে 1 পয়সারও কোনো প্রভাব, 1 টাকাও কোনো প্রভাব পড়ছে না পুরো ঢাকা শহর ঘুরলেও, সেই ক্ষেত্রে তারা এই বিষয়টাকে আসলে বেশ হাসির খোরাক হিসেবে নিচ্ছেন। আমি একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। যেহেতু প্রতি কিলোমিটারে 3 পয়সা করে সরকার নতুন ভাড়া নির্ধারণ করেছে, এই ক্ষেত্রে আসলে আপনাদের ভাড়ায় কেমন প্রভাব পড়তে পারে? বাস ভাড়া 3 পয়সা, এটা আমাদের কোনো প্রভাব পড়বে না। কমানোর চেয়ে না কমানোই ভালো ছিল, এটা আমাদের আসলে কোনো কাজেই লাগতেছে না। যেহেতু ঈদের আগে দামটা কমানো হয়েছে, আপনার কি মনে হচ্ছে দামটা আসলে কমবে? যেহেতু ঈদের আগে না, এটা কমবে না, আর ওই আগের ভাড়াই নেবে, এটা কমার কোনো সম্ভাবনা নাই। ইশরাত, যেমনটি শুনছিলেন আসলে তারা বলছেন যে এটি ভাড়াটা কমানোর চেয়ে না কমানোটাই বেটার ছিল, ভালো ছিল। যেহেতু তারা বলছেন যে ঈদের সময় আসলে একটা নৈরাজ্যর সৃষ্টি হয়, বাস থেকে শুরু করে সব জায়গায় দাম বেড়ে যায়, টিকিটের জন্য হাহাকার লাগে। সেই ক্ষেত্রে তারা বলছেন এটি আসলে এই ভাড়াটা বাড়ানোর কোনো যৌক্তিকতা তারা দেখছেন না, যেহেতু 3 পয়সা মাত্র। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবার চেষ্টা করবো আপনার সাথে কথা বলতে। ঈদযাত্রার স্বস্তি ও আরামদায়ক করতে চট্টগ্রাম কক্সবাজার রুটে ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কক্সবাজার রেলওয়ে কর্তৃপক্ষ জানায় বিশেষ এই ট্রেন 8 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত চলাচল করবে। দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের 7টি স্টেশনে থামবে ট্রেনটি। এতে সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন আন্তনগর ট্রেন কক্সবাজার স্টেশন পর্যন্ত বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল বছরের ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। কক্সবাজার ছেড়ে যাওয়ার পর রামু, দোলাহাজরা, চকরিয়া, সাতকানিয়া, দোহাজারি, পটিয়া, জানালিহাট, ষোলশহর, চট্টগ্রাম যাবে। এই ট্রেনটি ঈদের আগে 8 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। কৃষি ব্যাংকের 1/3 বেশি আমানতকারী আছেন ঝুঁকিতে। ব্যাংকটির 28,500 কোটি টাকার ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নেই। প্রায় 17 কোটি টাকা মূলধন ঘাটতিতে থাকা বিশেষায়িত কৃষি ব্যাংকের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় 15,500 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নিয়ম বহির্ভূতভাবে ঋণ বিতরণের কারণে মন্দ ঋণের পরিমাণ বাড়ছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তাদের। বিস্তারিত আলমগীর হোসেনের রিপোর্টে। ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। খেলাপি ঋণ সহ প্রতিটি আর্থিক সূচকেই দুর্বল হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এতে ঝুঁকির মুখে রয়েছে আমানতকারীরাও। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির 49,500 কোটি টাকার মধ্যে আদায়যোগ্য সম্পদ এবং ভালো মানের ঋণের পরিমাণ 21,000 কোটি টাকারও কম। 28,600 কোটি টাকার বিপরীতে পর্যাপ্ত আদায়যোগ্য সম্পদ না থাকায় ঝুঁকির মুখে আমানতকারীরা। কোনো কারণে তারল্য সংকট দেখা দিলে সরকারি সহায়তা ছাড়া ব্যাংকটি আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারবে না। আমানতকারী হোক বা বিনিয়োগকারী হোক বা সরকার যারা পয়সা দিয়েছে সরকারের থেকে, তারা সবার টাকাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে এই টাকাটা সরকারকে দিতে হবে আলটিমেটলি। সেই জন্যই রেগুলেটরের দায়িত্ব হচ্ছে এটাকে প্রতিরোধ করা। লোন দেওয়ার আগে যে ডিউ ডিলিজেন্সগুলি করা দরকার সেগুলির অভাব থাকে, সেখানে শর্টকামিংস থাকে। স্বচ্ছতা দরকার, আর দরকার জবাবদিহিতা, কিন্তু এই জবাবদিহিতা না থাকার জন্যই তারা পার পেয়ে যাচ্ছে। খেলাপি থেকে বছরে আদায় হচ্ছে 20%-এরও কম। বাংলাদেশ ব্যাংক বলছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি 16,700 কোটি টাকার উপরে, আর পুঞ্জীভূত লোকসান প্রায় 15,500 কোটি টাকা। ব্যাংকটির দুর্বল আর্থিক অবস্থার জন্য দায়ী করা হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা ছাড়া ব্যাংকটির ভালো করা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জালিয়াতি, জোচ্চুরি এগুলোর মাধ্যমে টাকা লোপাট হয়ে যাবে এবং আমাদের রেগুলেটররা সেটাকে দেখেও দেখবেন না, এবং যারা করছে তারা এটার আওতায় কোনোদিন পড়বে না, আইনের আওতায় আসবে না। সেটা তো অ্যাকসেপ্টেবল না। এখানে চুনোপুটিদের ধরা হয়, লোনকে নিয়ে আসলো তাকে ধরা হচ্ছে, কিন্তু লোন যে স্যাংশন করতেছে টপ ম্যানেজমেন্ট অথবা বোর্ড, তাদের কিন্তু বিচার হচ্ছে না, তাদের কিন্তু এরকম কোনো কিছু পানিশমেন্ট হচ্ছে না, যার জন্য একটার পর একটা বেড়ে তারা রেহাই পেয়ে যাচ্ছে। ব্যবস্থাপনা পরিচালকের দাবি, ব্যাংকটিকে লাভজনক অবস্থায় নিয়ে যেতে কাজ করছেন তারা। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রতিটি পর্যায়ে সুশাসন নিশ্চিতের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ইন্টারনাল গুড গভর্নেন্সের বিষয়ে আমার প্রতিটা দপ্তরে, আমার প্রতিটা সেকশনে যাতে কাজ করার যে একটা পরিবেশ সেটা যাতে ঠিক থাকে সে ব্যাপারে আমার নির্দেশনা আছে। কৃষি ব্যাংকের আমানত নিয়ে কোনো ঝুঁকির মধ্যে থাকার কোনো প্রশ্ন ওঠে না। এটা শতভাগ সরকারি ব্যাংক। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দুর্বলতা আর অদক্ষতার কারণে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, আর কমেছে সম্পদের গুণগত মান। বিপুল অর্থ বিনিয়োগের পরও তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা সম্ভব হয়নি কৃষি ব্যাংকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগুন পাহাড় বা উতলার পাড় সিলেট ভ্রমণকারী পর্যটকদের কাছে দুটি জায়গায় রয়েছে বাড়তি আকর্ষণ। মূলত টিলা থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসে জ্বলছে আগুন, যা 1966 সাল থেকে সক্রিয়। অন্যদিকে পুকুরের নিচ থেকে বুদবুদ হয়ে বের হচ্ছে গ্যাস। ঝুঁকিপূর্ণ হলেও প্রতিদিনই জৈন্তাপুরের দর্শনীয় স্থানগুলোয় ভিড় করেন পর্যটকরা। সিলেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নুরনবী সরকার, ভিডিও ধারণ করেছেন বিল্লাল হোসেন।
সিলেটের জৈন্তাপুরের উতলারপাড় গ্রামে এক বিকেল দলে দলে পর্যটক আসছেন এক টিলার কাছে। আগে থেকেই যারা এসেছেন গ্যাসে আগুন ধরিয়ে দেখছেন, আবার নিভাচ্ছেন। এই আগুন পাহাড় ঝুঁকিপূর্ণ হলেও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। কর্তৃপক্ষের টানানো সতর্কবার্তা নজরেও আনছেন না কেউ। আনন্দ লাগে, দেখি কি অবস্থা। এটা আল্লাহর একটা মনসর বা আল্লাহর একটা অলৌকিক। ওখানে আগুন আছে, আপনার সামনে গিয়েও যদি গাত করেন, মেসমারি আগুন দিন, আগুন ধরবো। হবিগঞ্জ থেকে আসছি, আগুনের দৃশ্য দেখার জন্য আসছি। আগুন দেখতে আসছিলাম আর কি, সামান্য কিছু নাই, তারপর আগুন ধরতেছে, এগুলোর জন্য দেখে আনন্দ লাগতেছে। এতদিন মানুষের মুখে শুনছি, কিন্তু আজকে আসছি আমরা নিজের সচক্ষে দেখার জন্য। এখানে আসে অনেক হ্যাপি। আমি সবাইকে বলবো সবাই এখানে আসুক, দেখুক। একই গ্রামে পর্যটকদের আরেক গন্তব্য উতলারপাড়, মানে বুদবুদ উঠতে থাকা এক জলাধার। পুকুরের পানিতে দিয়াশলায় ধরলেই জ্বলে ওঠে আগুন। রাত দিন 24 ঘন্টা উঠছে বুদবুদ। পুকুরে নেই কোনো জলজ প্রাণ। বাস্তবে দেখলাম, বিশ্বাস করলাম, চোখে দেখলাম, ভালো লাগছে। এখনো মেসমাল ওই জায়গায় আগুন ধরে। যে এরিয়া ছিল, এরিয়া মনে করেন 3 ভাগের 1 ভাগ ছিল। যত সময় যাচ্ছে এটা বাড়তেছে। কতদিন পর্যন্ত চলবে এটা আজ অবধি কেউ বলতে পারবে না। এই এলাকায় যেন পর্যটকরা আরো বেশি বেশি করে আসে। 1966 সালে গ্যাস অনুসন্ধানের সময় বিস্ফোরণে মাটির অভ্যন্তরে হারিয়ে যায় খননের সরঞ্জামাদি। সেই জায়গায় তৈরি হয় জলাধার। নানা লোককথা তো বটেই, দুর্ঘটনার পর আর কখনোই উতলারপাড় গ্রামে গ্যাস অনুসন্ধান করেনি সরকার। কারণ সেখান থেকে প্রাপ্ত গ্যাস বাণিজ্যিকভাবে লাভজনক হবে না বলেই মনে করে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। নুনবী সরকার, যমুনা নিউজ, সিলেট। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে বুয়েটের ছাত্র রাজনীতিতে কোনো বাধা থাকল না। এক রিট আবেদনের পর আদালত এই আদেশ দেন। বুয়েট উপাচার্য বলছেন, আদালতের আদেশ শিরোধার্য। বুয়েটের ছাত্র রাজনীতি কিভাবে চলবে সে সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্র শিক্ষকরা মিলে। এ বিষয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা কোনো প্রতিক্রিয়া না জানালেও ছাত্রলীগ সভাপতি বলছেন, তারা বুয়েটে নিয়ম মাফিক রাজনীতি করবেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী পিটিয়ে হত্যা করে 2019 সালের 6 অক্টোবর। এ ঘটনার পর তীব্র আন্দোলনের মুখে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ওই বছরের 11 অক্টোবর। তবে গত বছর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া ইমতিয়াজ রাব্বির বিরুদ্ধে বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ ওঠে। আবারও উত্তাল হয়ে ওঠে বুয়েট। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে এবং ক্লাস পরীক্ষা বর্জন করে। আন্দোলনের মুখে ইমতিয়াজের হলের সিট বাতিল করা হয়। তবে শিক্ষার্থীরা ইমতিয়াজ সহ 6 জনের স্থায়ী বহিষ্কার দাবি করে আসছে। এই পরিস্থিতিতে সেই ইমতিয়াজ রাব্বি বুয়েট কর্তৃপক্ষের ছাত্র রাজনীতির নিষিদ্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে সেই বিজ্ঞপ্তি স্থগিত করেন আদালত। মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিন্যান্সেও নেই, বাংলাদেশ সংবিধানেও নেই। এটার উপরে রুল দিয়েছেন এবং সেই ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। হাইকোর্টের আদেশের পর উপাচার্যের কাছে সাংবাদিকরা জানতে চান বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিষয়ে। শিক্ষার্থীরা ওই পরিস্থিতির উপরে যে একটা ভয় ঢুকেছে, সেই কারণে তারা পরিবর্তন করেছে নিয়মটাকে। সুতরাং সেই ভয়টা এখনো কাটে নাই, বা তাদের মনের পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখতে হবে। কোর্ট যেটা বলবে আমার সেটা মানতে হবে। কোর্টের আদেশ শিরোধার্য, এবং সেটা প্রশাসন কি করবে, শিক্ষকরা কি চায়, ছাত্ররা কি চায়, সবকিছু মিলে মতামত নিয়েই কিন্তু সবাই মতামত নিয়ে কিন্তু একটা কিছু করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি একা কিছু করলে সে ইমপ্লিমেন্ট করা যাবে না। আদালতের আদেশের পর বিকেলে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। শোডাউনকে বিশ্ববিদ্যালয়ের বিধিমালার লঙ্ঘন বলে মনে করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতিবিহীন বুয়েটের পরিবেশ ছিল সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষা বান্ধব। মৌলবাদী শক্তিকেও আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারি। আমরা শিক্ষার্থীরা আমাদের মাননীয় ভিসি স্যারকে এই আর্জি জানাচ্ছি, তিনি যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে আপামর বুয়েট শিক্ষক শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের যে আকাঙ্ক্ষা তা সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করেন। তবে ছাত্রলীগ সভাপতি জানান, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করবেন তারা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য এবং বুয়েটের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করা হয়। বুয়েটের একাডেমিক কার্যক্রম সোমবারও বন্ধ ছিল। এদিকে ক্যাম্পাসে রাজনীতি ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে বুয়েটের ভিসির সাথে সাক্ষাৎ করেছে আইইবির প্রতিনিধি দল। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
বুয়েটে বিরাজনীতিকরণ প্রক্রিয়া গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অপরদিকে বিএনপি একদলীয় ছাত্র রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা মোটেও ঠিক হবে না। বুয়েটকে রাজনীতি করার যে প্রক্রিয়া সেটি আসলে দেশকে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ কিনা সেটি খুঁজে বের করা দরকার, সেটি ভেবে দেখা দরকার। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পাসে উগ্র সাম্প্রদায়িক কেউ লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ছাত্রদেরকে জঙ্গিবাদের আদর্শ উদ্বুদ্ধ করার অপচেষ্টা চালায়, তারা সেখানে সক্রিয় আছে। সুতরাং বুয়েটের ছাত্রদের চলতি আন্দোলন, তাদের অনুভূতি এবং আবেগকে আমি সম্মান জানাই, কিন্তু তাদের এই অনুভূতি আবেগকে কাজে লাগিয়ে নিষিদ্ধ সংগঠনগুলো, জঙ্গি গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় হয়েছে কিনা সেটি খুঁজে বের করা দরকার। এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি ছাত্র রাজনীতি চায়, তবে একদলীয় নয়। তারা সেখানে রাজনীতি থেকে বিরত রাখবে, এটা তাদের সিদ্ধান্ত। এখানে আমি মনে করি না যে জোর করে রাজনীতি করা অথবা জোর করে রাজনীতি বন্ধ করা। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুস্থ রাজনীতি চায় না সরকার, তাই আদালতের মাধ্যমে এই রায়। যদি সুস্থ ছাত্র রাজনীতি হতো তাহলে এক কথা ছিল। আবরার হত্যার ছাত্র রাজনীতি এই রাজনীতির জন্য বন্ধ করার কথা বলেছে। এরা কত কায়দা করলেন সরকার, ঘুরিয়ে পিছিয়ে। প্রথমে ভাইস চ্যান্সেলর বললেন যে না, ছাত্র রাজনীতি এসব তো বন্ধ করা যায় না, তো সেটা আদালতে নিয়ে গেলেন। আদালত রায় দিয়ে দিল যে ছাত্র রাজনীতি করা যাবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। খোদ রাজধানীতে এক তরুণকে শেকলে বেঁধে প্রায় মাসখানেক ধরে ধর্ষণ করেছে ৩ নরপশু। ধর্ষণকাণ্ডের মূল অভিযোগের তীর আবার সেই তরুণীর প্রবাসী বন্ধুর দিকে। সম্প্রতি জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় এক নারীসহ 4 ব্যক্তিকে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং, এখানকার এই বহুতল ভবন থেকে গেল 29 মার্চ ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মাসুদ নামের এক ব্যক্তির সঙ্গে এই বাসায় থাকতেন ভুক্তভোগী তরুণী। মাসুদ বিদেশে যাবার পর ওই তরুণীকে দেখভালের জন্য রাখা হয় এক নারীকে। এ সময় তরুণীর সঙ্গে পরিচয় হয় শান, হিমেল ও রকি নামের স্থানীয় 3 তরুণের। তারাই প্রায় 25 দিন ধরে তরুণীকে শেকলে বেঁধে ধর্ষণ করে আসছে ওই ফ্ল্যাটে। এই মেয়ের যে পরিচারিকা যে ছিল আর কি, তাকে যে দেখাশোনা করত, সেও কিন্তু তাদের সাথে তারও কিন্তু পর্ণ ভিডিও আছে। মেয়ের যে পর্ণ ভিডিও সেটাও তাদের আছে। তো যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে পুরো বিষয়টার পিছনে একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে। কর্মকর্তারা জানান, 3 তরুণের সঙ্গে সম্পর্কের কারণে ওই তরুণীর উপর ক্ষুব্ধ হয় প্রবাসী মাসুদ। তিনি টাকার প্রলোভন দেখিয়ে আটককৃতদের দিয়ে তরুণীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করায়। পুরো গোপন ক্যামেরার মাধ্যমে এগুলো ধারণ করা হয়েছে এবং এগুলো মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিশেষ করে ব্যারিস্টারের কাছে পাঠানো হয়েছে। তো যার কারণে আমরা, যেহেতু সে এখানে টাকা খরচ করছে, এই মেয়েদেরকে এর পিছনে ইনভেস্ট করছে এবং তার এখান থেকে আর কোনো ইনকাম নাই। ইনকাম হচ্ছে যে এই ছবিগুলো সে বাইরে পাঠানো হচ্ছে এবং সে এগুলোকে নিচ্ছে এবং তার নির্দেশনায় এই কাজগুলো করা হচ্ছে। পুলিশের ধারণা, ধর্ষণের ভিডিওগুলো বিক্রি করত মাসুদ। তিনি গেল 1.5 মাসে গ্রেফতারকৃতদের অন্তত 2 লাখ টাকা পাঠিয়েছে বলে জানায় কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাভারে তেলের লরি উল্টে আগুন ধরে 5টি গাড়ি পুড়ে গেছে। এতে নিহত হয়েছে 1 জন, দগ্ধ হয়েছে অন্তত 3 জন। সকালে হেমায়তপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল। স্থানীয়রা জানায়, ভোর 5:45টার দিকে একটি তেলের লরি উল্টের সাথে সাথে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা 4টি ট্রাক ও একটি প্রাইভেট কারে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট যানবাহনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দগ্ধ হয় 3 জন, মারা যান ইকবাল।
আর বাকিদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের সত্যতা পাওয়ার বছর খানেক পর এসে ইউজিসির সেই তদন্ত প্রতিবেদন নিয়ে আপত্তি তুলেছে রুয়েট। তাদের দাবি, তদন্ত প্রতিবেদনে যেসব অসঙ্গতি মিলেছে তা মন্ত্রণালয়ে জানানো হয়েছে, যদিও ইউজিসির কাছে এখনও এমন কোনো তথ্য নেই। অন্যদিকে আগের প্রশাসনের আমলে এই নিয়োগের দায় না নেয়ার কথা বলছে রুয়েটের বর্তমান প্রশাসন। যদিও সিলেকশন বোর্ডের সদস্যের দাবি, বর্তমান ভিসি নিজেও আগের সিন্ডিকেটের সদস্য হিসেবে ছিলেন, যেখানে বিতর্কিত এসব নিয়োগ অনুমোদন পায়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের সত্যতা পেয়ে ইউজিসির তদন্ত দল প্রতিবেদন দাখিল করে গত বছর। সম্প্রতি রুয়েট কর্তৃপক্ষ দাবি করেছে, ওই তদন্ত প্রতিবেদনে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন তারা। নিয়োগপ্রাপ্ত প্রার্থীর নামে ভুল ও অন্তত 2টি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার তথ্য সঠিকভাবে এতে উপস্থাপিত হয়নি বলে দাবি রুয়েটের। রিপোর্টে কিছু আমার কাছে মনে হয়েছে, কিছু আমি পড়েছি, কিছুটা অ্যানোমালি আমার কাছে মনে হয়েছে 2-1 জায়গাতে। একজন যেমন মাহবুবুর জান্নাতকে দেওয়া হয়নি, এ থেকে দেওয়া হয়েছে, এই আর কি। সব বিষয় মিলে আমরা রিপোর্ট করেছি। যদিও ইউজিসি বলছে, রুয়েটের পক্ষ থেকে এ ধরনের কোনো অসঙ্গতির বিষয়ে তাদেরকে অবহিত করা হয়নি। তারা যদি কিছু দিয়ে থাকে, অসঙ্গতি লক্ষ্য করে আমাদের কাছে লিখে থাকে, সেটা আমার কাছে আসা উচিত ছিল, কিন্তু সেটা আমার কাছে এসছে বলে মনে হয় না। তার মানে তারা কিছু পাঠিয়েছে বলে আমার মনে হচ্ছে না। রুয়েট রেজিস্ট্রার জানান, সিলেকশন বোর্ডের সুপারিশ আগের প্রশাসনের আমলে সিন্ডিকেটে কোনো আপত্তি ছাড়াই অনুমোদিত হয়, ফলে নিয়ম অনুযায়ী সেই নিয়োগ বাতিলের সুযোগ আর তাদের হাতে নেই। তো যেহেতু সিন্ডিকেট মেনে নিয়েছে তাদের নিয়োগগুলো, তাদের ইগুলো, তারপরে আমরা তৎকালীন প্রশাসন, রুয়েট কর্তৃপক্ষ, আমরাই তো বলবো যে আমরা নিয়োগাদেশ দিয়েছি। বিতর্কিত এই নিয়োগ প্রক্রিয়ায় 3টি সিলেকশন বোর্ডের সদস্য ছিলেন রাজশাহী 2 আসনের বর্তমান এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, যে 2টি সিন্ডিকেট বৈঠকে এই নিয়োগ অনুমোদন পেয়েছে, সেখানে বর্তমান ভিসি ডক্টর জাহাঙ্গীর আলমও সদস্য ছিলেন, ফলে এই নিয়োগে তারও সম্মতি ছিল। বর্তমান ভিসি যে তিনি তখন ওই সেই সিন্ডিকেটে ছিলেন, তখন ওই অনুমোদনের সঙ্গে উনি ছিলেন। পরবর্তী সময় সিন্ডিকেট আবার যখন উঠে আবার অনুমোদিত হয়। রুয়েটের বর্তমান উপাচার্য বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, এই নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন কেবলমাত্র চ্যান্সেলরই দিতে পারেন। যেহেতু আগের সিন্ডিকেট হয়ে গেছে, আগের সিন্ডিকেট তারাকে নিশ্চিত করেছে, এখানে আমাদের করণীয় কিছু না। এটা যেটা প্রেসিডেন্ট, যেটা মহামান্য রাষ্ট্রপতি যেটা করবেন সেটা হবে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে কেডি ঘোষ রোডে এই ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম। পুলিশ জানায়, রাতে তারাবি নামাজ পড়তে যাওয়ার আগে গোডাউন ম্যানেজারের সাথে কথা হয় রফিকুলের। নামাজ শেষে একাধিকবার যোগাযোগের চেষ্টা চালায় গোডাউন ম্যানেজার। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের 3য় তলার গোডাউনে রফিকুলের মরদেহ দেখতে পান তিনি। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভবনের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে বলে জানায় পুলিশ। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করেছি এবং আমরা মোটামুটি আসামিকে শনাক্ত করেছি এবং আমাদের টিম সিআইডি, পিবিআই, বিভিন্ন টিম কাজ করছে এবং অতি শীঘ্রই আমরা আসামিকে ধরতে সক্ষম হব। দর্শক, ভারতীয় পেঁয়াজ আমদানির পর পেঁয়াজ বাজারের পরিস্থিতি সম্পর্কে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জিসান, 2 দিন আগেই তো দর্শনা হয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হলো, বাজারের প্রভাব কেমন দেখছেন? দাম কি কমেছে কিছুটা? ইসরাত, ভারত থেকে যে পেঁয়াজ এসেছে তার প্রভাব কিন্তু বাজারে খুব বেশি পড়েনি, কারণ আগে থেকে কিন্তু দেশীয় যে পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু বাজারে সরবরাহ করা হচ্ছে, বাজারে উঠেছে, যার কারণে কিন্তু আসলে পেঁয়াজের দাম অনেকটাই নাগালের মধ্যে ছিল। আজ আমরা চুয়াডাঙ্গা যেই পাইকারি বাজারগুলো রয়েছে পেঁয়াজের, সেখানে আমরা যেটা দেখছি যে পাইকারি পর্যায়ে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 40 টাকা এবং সেইগুলো খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 50 থেকে 50 টাকা কেজিতে। আর ভারত থেকে যে পেঁয়াজ এসছে গত রোববারে 1650 মেট্রিক টন, সেই পেঁয়াজ আসলে সরকারি যে সিদ্ধান্ত রয়েছে খোলা বাজারে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে, যার কেজি নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 40 টাকা এবং সেগুলো চুয়াডাঙ্গা কিংবা এই অঞ্চলের জন্য এখনো
পর্যন্ত আসলে বিক্রির যে নির্দেশনা সেটা আমরা পাইনি। আমরা জেনেছি যে ঢাকা এবং চট্টগ্রাম এলাকায় কিন্তু আসলে খোলা বাজারে ওই পেঁয়াজগুলো বিক্রি করা হবে। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই মুহূর্তে যে আসলে রমজান মাস চলছে এবং চাষিরাও কিন্তু এই রমজান মাসকে টার্গেট করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে, পেঁয়াজও তার মধ্যে অন্যতম, যার কারণে চাষিদের এই পণ্য অর্থাৎ পেঁয়াজ কিন্তু বাজারে ওঠার কারণে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। পরবর্তীতে কিন্তু আসলে যদি এই সরবরাহের টান পড়ে সেক্ষেত্রে কিন্তু আসলে দাম কিছুটা বাড়তে পারে। জিসান, আপনাকে ধন্যবাদ। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে জমজমাট নরসিংদীর ঈদ বাজার, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো। রোজার শুরুতে আশানুরূপ বেচাকেনা না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অবশ্য শঙ্কিত ব্যবসায়ীরা। রমজানের শেষ ভাগে জমে উঠেছে নরসিংদীর ঈদ বাজার। ক্রেতাদের পদচারণায় মুখর শপিং মল থেকে ফুটপাত। ঈদ আর পহেলা বৈশাখের কেনাকাটায় মার্কেটগুলোয় গভীর রাত পর্যন্ত ভিড় করছে সব বয়সী মানুষ। এবছর সুতি কাপড়ের চাহিদা বেশি, বাহারি নামের বিদেশি পোশাকের ঝোঁক ক্রেতার। জামা কিনেছি আর জুতা কেনার জন্য আজকে এখানে আসছি, আর পরবর্তীতে কসমেটিক্স যা আছে মেয়েদের ইউজ করার সেই জিনিসগুলো কিনবো। সামনে পয়লা বৈশাখ তো এই কারণে কেনাকাটার মূলত উদ্দেশ্য আর কি। দামটা মোটামুটি গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। বড়দের কাপড়গুলো বেশি বেড়ে গেছে, বাচ্চাদেরগুলো মোটামুটি নাগালে আছে। ক্রেতারা বলছেন অন্য যে কোনো সময়ের তুলনায় এবছর তৈরি পোশাকের দাম কয়েক গুণ, তাই অনেকেরই মিলছে না স্বাদ আর সাধ্যের হিসাব। সব কিছুর দামই তো ঊর্ধ্বগতি, তো আমাদের যেই মানে বেতন স্কেল বা সব কিছুর মধ্য থেকে আমরা হচ্ছে নিজেরা কিছু সেভ করে কিনছি। সাধ্যের মতো চেষ্টা করলেও তো আমরা পাচ্ছি না, কেমন করে পারবো, এত দাম সবকিছুরই। ঈদের মধ্যে যদি এত দাম দিয়ে সবকিছু কিনতে হয় তাহলে মানুষ অন্য কিছু কিভাবে করবে? উৎসব পার্বণে স্বর্ণ কেনার রীতি আছে এ জেলায়, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব আছে অলংকারের বাজারেও। মোটামুটি বিক্রি হইতেছে, ঈদের কেনাকাটা করতেছে, আর সামনে আশা করি আরো ভালো হবে। যত ঈদ আস্তে আস্তে আমাদের ইয়ার কাছে আসতেছে, কাস্টমার উপস্থিতি ভালোই হইতেছে। বড় বড় মার্কেট থেকে আমাদের কম পাওয়া হয়তো দামে, এই জন্য আমাদের কাছে সবাই আসে। স্বর্ণের ব্যবসা একদম বন্ধই, স্বর্ণ একদম কাটতি নাই। প্রতিদিন আমরা এমনও দিন যায় যে আমরা 60 বারটাই করতে পারি না। অল্প সময়ের ব্যবধানে দুই উৎসবকে ঘিরে মন্দা কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকৃতির কোরআন শরীফগুলোর একটি চট্টগ্রামে, যার দৈর্ঘ্য মাত্র 1.5 ইঞ্চি। 36 বছর ধরে রূপার কৌটায় এটি সংরক্ষণ করছেন আফসার নামে এক ব্যক্তি। 600 পৃষ্ঠার কোরআনটির ক্ষুদ্র হরফ পড়তে হয় আতশি কাঁচ দিয়ে। প্রথম দেখায় মনে হয় একখণ্ড রূপার বার। লক খোলার পর নকশাখচিত কৌটার ভেতর থেকে বেরিয়ে আসবে মাত্র 1.5 ইঞ্চি দৈর্ঘ্য এবং 1 ইঞ্চি প্রস্থের কোরআন শরীফ। 36 বছর ধরে এটি পরম যত্নে সংরক্ষণ করছেন চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার বাসিন্দা আফসার উদ্দিন। 1988 সালে 4র্থ শ্রেণীতে পড়ার সময় অচেনা এক ব্যক্তি এটি তাকে দেন। তার দাবি এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কোরআন শরীফগুলোর মধ্যে একটি। মাদ্রাসা সংলগ্ন রেলবিটে হাঁটতে গিয়ে এক রহস্যময় পুরুষের আমার দেখা, তো কয়েকবার উনি আমাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা আমার হাতে তুলে দেন। আকারে ছোট হলেও ছাপার মান, বাধাই, প্রচ্ছদ সবকিছুই নান্দনিক। পৃষ্ঠা সংখ্যা প্রায় 600। ক্ষুদ্রাকৃতির হরফ পড়ার জন্য রূপার কৌটায় আছে বিশেষ আতশি কাঁচ। বড় কোরআন শরীফে এই রূপার ধাতবের কভারটা নাই, আতশি গ্লাস নাই, লকটা নাই, কিন্তু লেখা সূরা, আপনার জবর, জের, নক্তা, পেশ এগুলা সম্ভবত কোনো পার্থক্য নেই। ক্ষুদ্রাকৃতির এই কোরআন শরীফ দেখতে আসেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ দূরের অনেকে। এত সুন্দর খাবার ফিটিংস, তারপরে ওনার কোরআনের পাতাগুলি স্বর্ণাক্ষরে লেখার মতো। নিজেকে এখনো মানে চোখের সামনে ইয়া লাগতেছে যে এটা ও কিভাবে রাখছে, কোথায় রাখছে, কোথায় পাইছিল, এগুলা এখনো ভিতরে এখনো কাজ করতেছে আমার। এটি নিয়ে কেউ গবেষণায় আগ্রহী হলে সহযোগিতায় রাজি আফসার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, কিছুক্ষণ আগে জানিয়েছি সকালে সাভারে তেলের লরি উল্টে আগুন ধরে 5টি গাড়ি পুড়ে গেছে। এতে নিহত হয়েছে একজন, দগ্ধ হয়েছে অন্তত 3 জন। সেই দুর্ঘটনার নতুন একটি ফুটেজ এসেছে আমাদের কাছে, সেটি দেখে নেব।
সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল। স্থানীয়রা জানায় ভোর 6:45টার দিকে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সাথে সাথে আগুন ধরে যায়। এ সময় আশপাশ থেকে 4টা ট্রাক ও একটি প্রাইভেট কারে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট যানবাহনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দগ্ধ হয়ে 3 জন, মারা যান ইকবাল, আর বাকিদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 5 বিদেশি স্বেচ্ছাসেবী কর্মী। সেন্ট্রাল গাজার দেইর আল বালায় হয়েছে এই ঘটনা। সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত সরকারের মিডিয়া অফিস। জানা যায় নিহতরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন WCK এর কর্মী। এর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন WCK এর প্রতিষ্ঠাতা। বলেন, খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েলিরা। এদিকে ঘটনার পর গাজায় মানবিক সহায়তা নিশ্চিতে ইসরায়েল আন্তরিক এমন দাবি করে এক বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী IDF। জানায় ঘটনার তদন্ত করা হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে জর্ডান সফর করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সোমবার রাজধানী আম্মানে বাসমেন প্যালেসে দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে হয় বৈঠক। আলোচনা হয় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে। উঠে আসে ত্রাণ সরবরাহের বিষয়টিও। স্থল সীমানা দিয়ে অবাধ ত্রাণ সরবরাহ নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। একমত হন উপত্যকার সব জায়গায় নিরবিচ্ছিন্ন ত্রাণ সরবরাহে ইসরায়েলের ওপর চাপ তৈরির বিষয়ে। তবে বৈঠকে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এখনো। সোমবারই জর্ডান পৌঁছান মিশরের প্রেসিডেন্ট। বিমানবন্দর থেকে তাকে বরণ করে নেন দেশটির রাজারানী। শাওমির প্রথম ইলেকট্রিক কার SU7 এর সাফল্যে নতুন করে আলোচনায় এসেছে অ্যাপলের প্রজেক্ট টাইটান। দীর্ঘ 1 দশক সময় আর শত কোটি টাকা বিনিয়োগের পর গেল মাসে ইলেকট্রিক গাড়ি তৈরির এই প্রজেক্ট বাতিল ঘোষণা করে অ্যাপল। দীর্ঘ অপেক্ষার পর এমন খবরে যথারীতি হতাশ অ্যাপল ভক্তরা। প্রশ্ন, কেন বন্ধ হয়ে গেল প্রজেক্টটি? অনেকেই বলছেন বড় বিনিয়োগ, মূল্যস্ফীতি আর বাজারে থাকা বড় কোম্পানিগুলোর দুরবস্থাই অ্যাপলের এমন সিদ্ধান্তের কারণ। পাশাপাশি গুজব আছে অভ্যন্তরীণ দ্বন্দ্বেরও। 2014 সালে ইলেকট্রিক গাড়ি তৈরির প্রকল্প প্রজেক্ট টাইটান হাতে নেয় টেক জায়ান্ট অ্যাপল। দীর্ঘ 10 বছর শত কোটি টাকা বিনিয়োগ, গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চলে এই প্রজেক্টে। সম্প্রতি ঘোষণা আসে 2028 সালে বাজারে আসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাপল ইলেকট্রিক কার। তবে সবার নড়ে চড়ে বসার 1 মাসের মধ্যেই খবর এলো মুখ থুবড়ে পড়েছে প্রজেক্ট টাইটান। মোবাইল ফোনের বাজারে 1 নম্বরে থাকা কোম্পানিটি বাতিল করেছে শত কোটি টাকার ইলেকট্রিক গাড়ির প্রকল্প। এরই মধ্যে বাজারে এসেছে চীনা টেক কোম্পানি শাওমির ইলেকট্রিক গাড়ি সুপার স্পিড 7 এর 2টি মডেল। 28 মার্চ বাজারে আসার আধ ঘন্টার মধ্যেই মডেল দুটির জন্য প্রায় অর্ধ কোটি অর্ডার পেয়েছে কোম্পানিটি। প্রশ্ন উঠছে, শাওমি যেখানে এত সাড়া ফেলে দিল, সেখানে ঠিক কোন প্রতিবন্ধকতা আটকে দিল অ্যাপলের মতো প্রতিষ্ঠানকে? অনেকেই বলছেন কেবল একটা নির্দিষ্ট কারণ নয়, বরং অনেক দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা অন্যান্য ইলেকট্রিক পণ্যের থেকে গাড়ির বাজার একেবারেই আলাদা। টেসলা, BYDর মতো বড় বড় কোম্পানিকেই যখন হিমশিম খেতে হচ্ছে, তখন অ্যাপলের জন্য রাস্তাটা আরও বন্ধুর হতো ধারণা করতে পেরেছিল কোম্পানিটি। পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ, মূল্যস্ফীতি আর অনিশ্চয়তাও প্রজেক্ট টাইটান থেকে সরে আসার বড় কারণ মত অনেকের। গুজব আছে দ্বন্দ্ব ছিল প্রতিষ্ঠানের অভ্যন্তরেই। বারবার লিডার পরিবর্তনের সাথে সাথে বদল আসছিল পরিকল্পনাতেও। ফলে তৈরি হয়েছিল কিছুটা অগোছালো পরিস্থিতি। আর এসব কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে বড় এই প্রজেক্ট। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গাড়ির প্রকল্প বন্ধ করার পর জেনারেটিভ AI এ আরও মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইলেকট্রিক গাড়ির তুলনায় এই খাতেই অ্যাপলের শক্ত অবস্থান গড়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেকেই। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।